তাহলে এখানে দেখি আমরা, ফিশিং ইজ এ টাইপ অফ সফটওয়্যার ইউজড ফর প্রোটেক্টিং কম্পিউটার্স ফ্রম ভাইরাস। মানে ফিশিং ইজ এ টাইপ অফ সফটওয়্যার, ফিশিং একটা বলতেছে একটা সফটওয়্যার, বলতেছে ইউজ ফর প্রোটেক্টিং কম্পিউটার্স ফ্রম ভাইরাস। ফলস। ফলস, এই তো গুড। তাহলে এখন আপনি যে বললেন ফলস, তাহলে কারেক্ট অ্যান্সারটা কি হবে? ফায়ারওয়াল। কারেক্ট অ্যান্সারটা হবে যে এটা সাইবার ক্রিমিনালরা ইউজ করে টু ক্যারি আউট ইনফরমেশন, ডাটা ইনফরমেশন নেওয়ার জন্য তারা এই সফটওয়্যারটা ইউজ করে আর কি, সাইবার ক্রাইম ক্রিমিনালরা। আমি বুঝাইতে পারছি? যারা সাইবার ক্রাইমের সাথে জড়িত বা যারা সাইবার ক্রাইম করে থাকে তারা এই সফটওয়্যারটা ইউজ করে, মানে তারা তাদের টার্গেটেড যে কাস্টমার থাকে তাদের কাছ থেকে সে বিভিন্ন রকমের ডাটাগুলো তারা এগুলো কালেক্ট করে। তাহলে ডিফারেন্ট একদম হয়ে গেল না, অপোজিট হয়ে গেল। এটা কম্পিউটারকে তো প্রোটেক্ট করতেছেই না, বরং কম্পিউটার থেকে আমার ডাটা নিয়ে চলে যাচ্ছে, তাই না? তারপরে 2 নম্বরে দেখি, ইন সাইবার সিকিউরিটি ডিডিও স্ট্যান্ড ফর ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস। তাহলে এটা কি হবে? ট্রু। 3 নম্বর, ডাটা রিডান্ডেন্সি রিফার্স টু স্টোরিং ডুপ্লিকেট ডাটা ইন মাল্টিপল প্লেসেস। ডাটা রিডান্ডেন্সি, রিডান্ডেন্সি কথাটার অর্থ বুঝতে হবে যে পুনরাবৃত্তি, মানে একই জিনিস বিভিন্ন জায়গায় আছে, এটাকে আমরা রিডান্ডেন্সি বলি। আমরা কি বুঝতে পারতেছি? আমরা কি বুঝতে পারতেছি? তাহলে এখানে আমার জি। ওয়ার্ড মিনিং এর ব্যাপার আছে, যে আমি যে বললাম যে ওয়ার্ড মিনিং না বুঝলে আমরা আমাদের প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারবো না। রিডান্ডেন্সি অনেকেই জানি, আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না। যারা জানি না তারা আমরা বুঝে নিব, কিন্তু কথা হচ্ছে যে আমি যখন কোশ্চিন সলভ করব পরীক্ষার হলে, তখন আমি আমি কাজ এগুলো করার খুব আগে আপনারা ভালোভাবে কাজ করতে পরীক্ষার হল থেকে বের হয়ে আসে আমি এই জিনিসটা শিখে নিলাম। That's why এটা ভালো। প্রথম কিন্তু অঙ্কের আমরা করতে আগে জানি থেকেই বিএস আমাদেরকে প্রিপেয়ার করে নিবো, আমার জন্য এটা না আটকায়, আমি যেন আগে থেকে টাকা এটা দিয়ে জানতে পারি। আপনার তো কাছে আমি ডাটা রেজাল্ট রিডান্ডেন্সি, দেখলাম 95,000 টাকা দিয়েছে। তারপরে আছে an information system triangle is often used to explain how an information system consists of hardware component, people and process at the three vertex. আমি প্রথম ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে একটা ওই যে ট্রায়াঙ্গেল নিয়ে একটা কথা আছে। ইনফরমেশন সিস্টেম ইজ এ ট্রায়াঙ্গেল, তিনটা ভার্টিক্স, ইনফরমেশন, পিপল এবং একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট, পিপল এন্ড প্রসেস। এই তিনটা নিয়ে একটা কি ট্রায়াঙ্গেল হয়, ট্রায়াঙ্গেলে তিন কম্পোনেন্ট হচ্ছে ভার্টিক্স। তাহলে এটা অবশ্যই এটা ট্রু, তাই না? এটা ট্রু। তারপর বলতেছে যে এ টেরাবাইট ইজ ইকুয়াল টু 100,000 গিগাবাইট, বাট ওয়াই 100,000 গিগাবাইট? এ টেরাবাইট ইজ ইকুয়াল টু 100,000 টেরাবাইট গিগাবাইট। 1000 হ্যাঁ 1000 হবে, 1000, 100,000 না। গুড। এই যে তাহলে দেখেন আমাদের যে কনসেপচুয়াল জিনিসগুলো আমাদেরকে জানতে হচ্ছে, কোশ্চেন প্যাটার্নটা আমরা জানলাম যে আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো কি ধরনের হচ্ছে। তাহলে আমরা জানতেছি যে আমাদেরকে কিভাবে পড়তে হবে, তাই না? আমরা মোটামুটি একটা জিনিস জানতেছি। আর আমার কথা হচ্ছে যে আমি যে স্লাইড গুলো তৈরি করছি, আমি যে আপনার ম্যাটেরিয়ালসটা তৈরি করব বা করে দিব আপনাদেরকে, আমি কিন্তু সেটার উপরে শুধু ডিপেন্ড করলে চলবে না। আমি বারবার বলতেছি যে লর্ডেনের বই কিন্তু খুব ভালোভাবে দেওয়া আছে, আইসিএমএব এর ম্যাটেরিয়ালসটা দেওয়া আছে, এবং আপনাদের হাতে স্মার্টফোন আছে, আপনারা যে কোনো টপিকস নিয়ে আপনারা গুগলে ঢুকে যান। গুগলে ঢুকলে কিন্তু আপনি হিউজ অ্যানালাইসিস করতে পারবেন, আপনি আপনার নলেজটাকে আরো ভালোভাবে রিচ করতে পারবেন। ঠিক আছে, তারপরে আমরা সেকেন্ড সেকশনে যাই। তাহলে আমরা দেখলাম যে দুটো কোশ্চেন থাকতেছে, আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকতেছে, শুধুমাত্র কারেক্ট আনসারটা লিখবো। আর 2 নম্বরে থাকতেছে আমাদের একটা কোশ্চেন অ্যান্সার দেওয়া থাকতেছে, বাট আমাকে ট্রু ফলস লিখতে হবে। যদি ট্রু হয় ওকে, ইটস ওকে, যদি ফলস হয় তাহলে হোয়াই ফলস, ট্রু অ্যান্সারটা আমাকে লিখতে হবে। ঠিক আছে, এখন দেখেন আপনার সেকেন্ড সেকশনে আছে 40 মার্কস। এই কোশ্চেন গুলো আমরা দেখবো, যদিও আমরা এখন পড়িনি এই জিনিসগুলো। আমাদের কোশ্চেন 3-তে 5টা কোশ্চেন আছে, প্রত্যেকটা কোশ্চেন ক্যারি করতেছে 4 মার্কস। তো কোশ্চেন প্যাটার্নটা আমরা দেখে নিচ্ছি কিভাবে হচ্ছে।
আমরা একটু দেখি নিজে নিজেরাই দেখে নিই। ওনাকে আনমিউট ওইটা করে কি এরা দেওয়া হোক। এন্ট্রি দেওয়ার সময় ফার্স্ট সেটটা পাইছে গুলো দিয়ে দিচ্ছে। আর ডেবিট ক্রেডিটও কি খেয়াল করে দিচ্ছে? ওগুলো আমি ক্রস চেক করবো তো। এই জন্যই আমি হাত দিচ্ছি না। আমি একবারে ক্রস চেক করবো দেখে হাত দিচ্ছি। সাউন্ড আবার নয়েজ হচ্ছে পরে কোথা থেকে? আমি তোমাদের তো সবগুলোকে মিউট করে দিছি। সবাই এন্ট্রি যখন হয়ে যাবে এন্ট্রি দিচ্ছে দেখানো, এন্ট্রি হয়ে গেলে একবারে সব নিয়ে প্লিজ হয়তো যারা ক্লাসের বাইরে কথা বলছেন প্লিজ মিউট করে কথা বলেন। ক্লাসের বাইরে যারা কথা বলছেন তারা মিউট করে কথা বলেন। ক্লাস রিলেটেড কথা হলে আমার সাথে শুধু কথা বলার সময় আনমিউট করবেন। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি দেখে নিছি। আপনারা একটু দেখবেন, কোশ্চিনটা সবাইকে দেওয়া আছে গ্রুপে, আপনারা দেখবেন। দেখে আমার যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেই ম্যাটেরিয়ালস গুলো দেখে আপনারা নিজেরাই একটা তৈরি করবেন, তৈরি করে আমাকে আবার দিবেন। ডিজিটাল ম্যাটেরিয়ালস তৈরি করবেন। এভরিবডি যারা পরীক্ষা দিবেন আগামী আগামী এক্সামে, এক এক্সামে যেন আমরা রেজাল্ট নিয়ে বেরোতে পারি, ঠিক সেভাবে করবো। দুই তিনটা করে দিব, গাছাড়া ভাবে পড়াশোনা করবো, গাছাড়া ভাবে পরীক্ষা দিব। এবার পরীক্ষা কোনো রকমই দিলাম, ফর্ম ফিল আপ করছি, যাক আগামীবারে ভালোভাবে প্রিপারেশন নিব। বাট এই মনোভাব থেকে বের হয়ে আসবেন, ফার্স্ট সিটেই যেন পাস করে বের হয়ে আসতে পারেন। এমন কোনো রকেট সায়েন্স এগুলো না যে আপনারা পড়তে পারবেন না, শুধুমাত্র সময় দিবেন। একটা কনসিস্টেন্স ডেতে রেগুলার হয়ে যে একটা করে সময় দিবেন, আর প্রত্যেকদিন কিছু জিনিস নতুন করে শিখবেন, তাহলেই দেখবেন যে আপনার প্রিপারেশনটা ভালো হয়ে গেছে। এবং প্রথম এক্সামেই রেজাল্ট নিয়ে আসার চেষ্টা করবেন, সেভাবে আমরা পড়াশোনা করব। আর আমি আপনাদেরকে 24 আওয়ার্স সাপোর্ট দেওয়ার জন্য, অ্যাসিস্ট দেওয়ার জন্য আসি। আপনারা আমাকে নক করবেন যে আপনারা কোন জিনিসটা বুঝতেছেন না, কোনটা কোথায় পাবেন, কোথা থেকে পড়লে ভালো হবে, আমার সাথে আপনারা কনসাল্ট করতে পারেন। আমি সবসময় আপনাদেরকে ওয়েলকাম জানাবো, কারণ আমি চাই আপনারা ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে বের হয়ে আসেন। তাহলে আমরা এখন আমাদের ইয়াতে চলে যাই। আমরা যে পাওয়ার পয়েন্ট সেকশন ইয়াটা করছিলাম, প্রেজেন্টেশনটা করছিলাম, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা, ওটাতে একটু যাই। ওটা শেষ হয়নি। কেউ একটু শেয়ার করেন, যে শেয়ার করছেন এটা একটু শেয়ার করেন কাইন্ডলি। এটা কি আমার কাছ থেকে শেয়ার করা আছে? স্যার এটা কততম ক্লাস স্যার? আমি তো দিস ফার্স্ট টাইম আমার ক্লাস। এটা 3 নাম্বার ক্লাস হচ্ছে, 3 নাম্বার ক্লাস হচ্ছে। বাট আপনার ওরিড হওয়ার কোনো কারণ নেই। আপনি আমার ম্যাটেরিয়ালস দেওয়া আছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে, এটা দেখবেন। দেখে যদি কোনো কোশ্চেন হয় আমাকে ডিরেক্ট ফোন দিবেন, আমি সলভ করার চেষ্টা করবো। কিন্তু প্রিপারেশন ভালোভাবে নেবেন, কোনো সমস্যা নেই। আমার এক হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে কেউ একটু এটা রিপ্লাই করলে ভালো, আমি পরে জয়েন করছি তো হোয়াটসঅ্যাপে গুলো দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিবে, অসুবিধা নেই। শিপন ভাই, আপনি আমাকে নক দেন, আমি আপনাকে রিচ করছি। ঠিক আছে। আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাতে কি যেতে পারি একটু? আপনাকে যেতে হবে। স্যার প্রেজেন্টেশনটা কি দেখা যাচ্ছে স্যার? দেখা যাচ্ছে না, আসেনি। একটু আপনারা গতকালকে যে শেয়ার করছিলেন, কাইন্ডলি কি শেয়ার করবেন একটু স্ক্রিনটা? স্যার আমি তো স্ক্রিন শেয়ার করছি কিন্তু বুঝতেছি না আসতেছে না দেখা না? যাচ্ছে। ফোর ব্যান্ড নেটওয়ার্কে, এটা কি আমার এখানেই শুধু প্রবলেম না কোথাও? স্যার আমি আবার বন্ধ করে আবার দেখতেছি একটু। সমস্যা নেই, সময় নেন একটু, সমস্যা নেই। ওকে ওকে স্যার।
স্যার এখন আসছে? আসছে আসছে আসছে। থ্যাংক ইউ। তো আমার মনে হয় যে এই স্লাইড গুলো আমরা কন্টিনিউ না করে যারা আমরা গতকালকে মনে হয় 50% শেয়ার জয়েন করছিলাম, এখন আরো বেশি জয়েন করছি। তো যারা আমরা এই স্লাইডে জয়েন করতে পারিনি তারা আমরা কত এটা নাম্বার স্লাইডে যাবো স্যার? এটা আমার মনে হয় 50 নাম্বার শেয়ারে স্লাইডে যান দিকে 50। তার উপরেরটা ওই যে নোরা 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 থেকে একটা ডায়াগ্রাম আছে যে 49 49 49। যারা যারা স্লাইডটা পায় নাই আমি টেক্সে দিয়ে দিছি। হ্যাঁ, দিয়ে দিয়েন। তারপরে আমার মনে হয় মেইলে দিয়ে দিছে আর কি, সবারই মেইলে মনে হয় দিয়ে দিছে গতকালকে আইসিএমবি থেকে। হ্যাঁ, আইসিএমবি ক্লাসরুম থেকে মনে হয় দিয়ে দিছে, সবাই মেইল চেক করলেও পেয়ে যাবেন। তো এখন আমরা এখানে ছিলাম গতকালকে, আমাদের 4টা 5 মিনিট হয়ে গেছিল, অনেকেরই ক্লাস ছিল পরবর্তীতে, তো আমরা এখানে সুইচ করছিলাম। তো এই জিনিসটা কি, নন অবভিয়াস রিলেশনশিপ অ্যাওয়ারনেস মানে নোরা, এটা কি করে? এটা এটা গভর্নমেন্টকে এবং প্রাইভেট অর্গানাইজেশনকে হেল্প করে। সাইবার ক্রাইম যারা করে বা কোনো টেরোরিস্ট, যারা ক্রিমিনাল, যারা কোনো ক্রাইমের সাথে জড়িত, যার নামে কোনো ইলিগাল অ্যাকশন নেওয়ার আছে বাট সে অপেনলি করে বেড়াচ্ছে, তাকে সরকার খুঁজতেছে বা কোনো আইন শৃঙ্খলা বাহিনী খুঁজতেছে, তাকে আমরা ধরতে পারতেছি না, সেই একটা সিস্টেম নোরা, নোরা আর কি সফটওয়্যারটা বা এটা একটা সিস্টেম, একে আর কি হেল্প করে তাদেরকে ফাইন্ড আউট করার জন্য। সো আমি একটা এক্সাম্পল বলি যে একজন টেরোরিস্ট, সে ওপেনলি ঘুরে বেড়াচ্ছে, সরকার তাকে খুঁজতেছে, কিন্তু এখন তাকে পাচ্ছে না। তার তার ফোন নাম্বার বা তার যে কোনো ছবি দিয়ে আমরা কি করি, সাধারণত পত্রপত্রিকায় অ্যাড দেয়, তাই না? কিন্তু ওকে যদি আমরা ডিজিটালি ধরতে যাই, এখন সে দেখা গেলো যে কোনো এয়ারলাইন্সে টিকিট করতে গেল, সেই এয়ারলাইন্সে কিন্তু ওই নাম্বারটা দেওয়া আছে যে হি ইজ এ টেরোরিস্ট, তাকে যেন আমরা ইয়া করি, কি বলে, পাইলে যেন আমরা তাকে গভর্নমেন্ট অথরিটিকে হেল্প করি। তো সেই ধরনের একটা সফটওয়্যার হচ্ছে নোরা। এটা লর্ডেন এন্ড লর্ডেনের বই আছে, আপনারা এটা ডিটেলস পড়ে নিবেন। এবং আরো আগে কয়েকটা ইয়া দেওয়া আছে, ডায়াগ্রাম দেওয়া আছে, সব জিনিসগুলো আপনারা, ডায়াগ্রামেটিক জিনিসটা মাথার মধ্যে থাকে আর কি, একটা পিকচার তো, সেই পিকচারটা মাথার মধ্যে থাকে কোথায় কি জিনিসগুলো আছে। বাট ডেসক্রিপটিভ জিনিস হলে সেই ডেসক্রিপশনটা আপনাকে পড়তে হবে। এই নোরা ভাইরাস, নোরা যে ইয়াটা, রিলেশনশিপ অ্যাওয়ারনেসটা এখানে আমরা শেষ করছিলাম। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। কনসার্ন ফর ইন্ডিভিজুয়াল প্রাইভেসি অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আমরা কিন্তু সিলেবাসের মধ্যেই আছি এখনো, আমরা যে পার্টটা আছে সেই সিলেবাসের যে পার্ট, সেই পার্টেই আমরা কাজ করতেছি, এখানে করতেছি, এই জিনিসগুলো আছে আমার। কনসার্ন ফর ইন্ডিভিজুয়াল প্রাইভেসি অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি এবং ইন্ডিভিজুয়াল প্রাইভেসি, এই কথা দুটোর মানে আমাকে আগে বুঝতে হবে। ইন্ডিভিজুয়াল প্রাইভেসি, এই যে আমি যে আপনাদেরকে ক্লাস নিচ্ছি, আপনাদের সাথে ক্লাস নিচ্ছি, এই ক্লাসটা লিমিটেড আছে আমাদের মধ্যেই, তাই না? এটা বাইরের কেউ জয়েন করতে পারতেছে না, বা আইসিএমবির সাথে যারা রিলেটেড না তারা কেউ জয়েন করতে পারতেছে না। আমি কি কথা বলতেছি না বলতেছি সব কিন্তু রেকর্ড হচ্ছে, তাই না? এখন আমি একটা যে কোনো বেফাস কথা বলে ফেললাম, রাষ্ট্রদ্রোহী কথা বলে ফেললাম, বা কারো এগেনস্টে একটা অ্যালিগেশন নিয়ে আসলাম, সেটা কিন্তু উচিত হবে না। যদি করে ফেলি তাহলে আমাকে ইনস্টিটিউট বা এই সফটওয়্যার আমাকে কিভাবে প্রোটেক্ট করবে, বা আমাকে কিভাবে এটা রাষ্ট্রের কাছে ডিসক্লোজ করে দিবে যে এই ব্যক্তিটা মনোভাবেই সে এই ক্রাইমের সাথে জড়িত, তাই না? তাহলে ইন্ডিভিজুয়াল প্রাইভেসি, আমার যে একটা প্রাইভেসি আছে, আমরা মোবাইলে অনেক সময় অনেক রকমের কথাবার্তা বলি, অনেক কনফিডেন্সিয়াল কথা বলি, তারপরে অনেক পার্সোনাল কথাবার্তা বলি, এই কথাগুলো যে ডিসক্লোজ করবে না, এটা আমার একটা রাইট, আমার ইনফরমেশন রাইট, এটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রাইভেসি। আমার প্রাইভেসিটাকে কিভাবে প্রোটেক্ট করবে। তারপরে বলা হচ্ছে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা কি? এটা হচ্ছে যে আপনার যে কোনো জিনিস আপনার মেধা দিয়ে তৈরি করলেন, আপনার মেধা দিয়ে তৈরি করলেন, বা সেটা হতে পারে ডিজিটাল, সেটা হতে পারে আপনার ফিজিক্যাল এক্সিস্টেন্স, টেনজিবল আর ইনটেনজিবল, হোয়াটসএভার, যে কোনো কিছু হতে পারে, এটাই ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এই জিনিসগুলো আমরা জানবো। ডেফিনেশন এখানে নাই, কিন্তু আপনার ডেফিনেশন গুলো পড়ে নেবেন। আমি লিখে দিছি স্লাইডে যে ফর ডিটেলস প্লিজ সি দ্য টেক্সট বুক বাই কেনেথ সি লর্ডেনের পেজ 131। আপনারা যদি 131 পেজে যান, লর্ডেনের 16th এডিশন, আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে নোট করে ফেলবেন। তাহলে এখন দেখি আমরা ইনফরমেশন রাইটসটা কি জিনিস। আমাকে আগে ইনফরমেশন রাইট দিতে হবে, তারপরে না প্রাইভেসি দিবে। তো প্রাইভেসি এন্ড ফ্রিডম ইজ দ্য ইন্টারনেট ইজ প্রাইভেসি। প্রপার্টি, প্রপার্টি রাইটস, আমার প্রপার্টি রাইটস থাকতে হবে, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ঠিক আছে, আমার বাসায় টিভি আছে, ফ্রিজ আছে, আমার বাসায় এসি, এয়ার কন্ডিশন সবকিছু আছে, এগুলার প্রপার্টির নিরাপত্তা দেওয়ার জন্য আমার দেশের মধ্যে আলাদা একটা
ডিপার্টমেন্ট আছে, আলাদা একটা মন্ত্রণালয় আছে, সে আমার এই জিনিসগুলোর ইয়া দিবে, সিকিউরিটি দিবে। বাট আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি যেটা ডিজিটালি ঘুরে বেড়াচ্ছে, সবার হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে, সেটার আমাকে কিভাবে, আমাকে ওনার হিসেবে আমাকে রিকগনাইজ করে আমার সেই প্রপার্টিটার রাইটসটা দিবে, সেটাই হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আমরা পড়বো ওখানে। তারপরে বলা আছে ট্রেডমার্কস। আপনারা যারা ব্যবসার সাথে জড়িত, আমরা ট্রেডমার্কস জানি। যে কোনো জিনিস আপনি কিনবেন, দেখবেন যে ওর নামের উপরে টিএম লেখা থাকে, ট্রেডমার্কস। প্রত্যেকটা জিনিসের একটা, প্রত্যেকটা ব্র্যান্ড কোম্পানির একটা ট্রেডমার্কস থাকে, ঠিক আছে? তো তার ট্রেডমার্কসটা কেউ এটা নকল বা কপি করতে পারবে না, এটা আবার ক্রিমিনাল কেস হয়ে যাবে। তারপরে ট্রেড সিক্রেটটা থাকতে হবে। আমি একটা ব্যবসা করতেছি, বাট আমার ফর্মুলাটা গোপন। যেমন আপনারা জানেন কোকা কোলার ফর্মুলা কিন্তু এখনো কেউ পায়নি, কোকা কোলা কাউকে কিন্তু ফর্মুলাটা দেয়নি। সারা ওয়ার্ল্ডে মনোপলি বিজনেস করতেছে। কোকা কোলার মতো কিন্তু অনেক কান্ট্রিতে অনেক সফট ড্রিঙ্কস বাইরেছে, কিন্তু বাট কোকা কোলার মতো কিন্তু এখনো টেস্ট আনতে পারে না, কারণ এটা তার ট্রেড সিক্রেট, তাই না? রেসিপি যেটা সে কাউকে দিচ্ছে না, সে বিজনেসই করবে না কোনো কান্ট্রির সাথে, তারপর সেই রেসিপিটা সে দিচ্ছে না। ইন্ডিয়াতে বহুদিন কোনো কোকা কোলা ছিল না, বহুদিন। কারণ ইন্ডিয়া বলতেছিল তুমি যত টাকা নাও, কোকা কোলা কোম্পানিকে বলছিল যত টাকা নাও তোমাকে আমি টাকা দিচ্ছি, তুমি আমাকে রেসিপিটা দাও। তো বলছে যে তোমাকে আমি দিবই না, তোমার কান্ট্রিতে আমি কোকা কোলা বিজনেস করবো না, বাট আমি তোমাকে রেসিপি দিব না, তুমি যত টাকাই দাও। তো এই যে তার সে ট্রেড সিক্রেটটা, সে যে তার রেসিপির সিক্রেটটা ধরে রাখছে, সে ধরে রাখছে কিন্তু এখনো দেখেন কতশো বছর হয়ে গেল। তারপরে কপিরাইট। কপিরাইট আমরা জানি, আপনি একটা বই পাবলিশ করলেন আপনার নাম দিয়ে, সেটা হতে পারে নীলক্ষেতে। তো এখন আমরা যে কোনো বই গেলেই আমরা ফটোকপি করে নিতে পারতেছি, উপরের কাভারটা চেঞ্জ করে দিলেই আর এটার মানে অরিজিনাল যে রাইটার তার নাম আমরা জানতে পারতেছি না, তাই না? তো এটা একটা কপিরাইট। এটা কি করতে হবে আমাদেরকে, আমাদের এথিক্স এর মধ্যে থাকবে যে না, এই এই বইটা আমার কপি করা ঠিক হবে না, এই বইটা কপি করা ঠিক হবে না। কপি করলে আমার সেই রাইটারের কাছ থেকে পারমিশন আনতে হবে, আমাকে একটা রয়্যালটি দিতে হবে, তারপরে আমি কপি করতে পারবো বা আমি তার কাছ থেকে কিনতে পারবো। তো কপিরাইট একটা আছে। তারপরে প্যাটেন্ট আছে। যেমন প্যাটেন্ট একটা, মনে করেন প্যাটেন্ট যে কোনো জিনিস, এগুলো হচ্ছে যে ইনটেজিবল প্রপার্টি আর কি। এই জিনিসগুলো আমাদের সিকিউরিটি দিতে পারবে আপনার। এই যে এইখানে ইন্টেলেকচুয়াল প্রপার্টির মধ্যে এই জিনিসগুলো আসতেছে। আমি কি মোটামুটি একটু ধারণা দিতে পারছি? জি স্যার। হ্যাঁ, নেক্সট স্লাইডে যাই। আসলে আমার গলাটা একটু ভেঙে গেছে, আমার 2 দিন থেকে জ্বর। আমি আরো ভালোভাবে আপনাদের এইগুলা তৈরি করতে পারতাম, বাট স্যার করতে পারতেছি বুকটার পিকচার কি দেওয়া যাবে? সরি। লর্ড অ্যান্ড লর্ডের বুক। লর্ডেনের বই আমি দেখাচ্ছি, এই যে আমার হাতে আছে, দেখতে পাচ্ছেন কি কেউ? উপরে হেডলাইনটা কি লেখা দেখা যাচ্ছে না। লর্ডেন লর্ডেনের বই আছে, পাবেন। এটা নীলক্ষেতেও পাবেন, আপনারা যদি নীলক্ষেত থেকে কিনে নিতে চান পাবেন। আর লাইব্রেরিতে তো আছেই, লাইব্রেরি থেকেও কালেক্ট করতে পারেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ যদি আপনি নেটে সার্চ দেন তাও পেয়ে যাবেন, বাট পুরো বইটা একসাথে পাবেন না, চ্যাপ্টার ওয়াইজ পাবেন। পিকচারটা তাও সব পাইলে সবচেয়ে ভালো হতো। আমার মনে হয় যে আমাদের বেটার হচ্ছে আমাদের যে আইসিএমবির যে ম্যানুয়ালটা দিয়েছে ওখানে আমাদের কোন রাইটারের কত এডিশনের বই মেনশন করা আছে। তো লর্ডেন এই বইটারও মেবি 16 এডিশন মেনশন করা আছে প্রথম রেফারেন্স হিসেবে। দেখলে আমরা নিজেরাই বুঝতে পারবো 2020 সম্ভব। 2020 এডিশন। হুম, হ্যাঁ, আইসিএমবি আছে। আমার এই বইটাই তো আইসিএমবি থেকে নিয়ে আসা, 2020। আমার এই বইটাই আইসিএমবি থেকে নিয়ে আসা। হ্যাঁ, আপনারা পাবেন আইসিএমবি তে গেলে। বাট আমি যে যখন স্টুডেন্ট ছিলাম, আমি যে পড়ছি, তখন সেটা ছিল 3rd এডিশন, এটা 2001। আপনারা দেখতে পাচ্ছেন কোথায় কত চেঞ্জ হয়ে গেছে, নামও চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্গানাইজেশন এন্ড টেকনোলজি, এখন নাম হয়েছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ম্যানেজিং দ্য ডিজিটাল ফার্ম। ঠিক আছে। আমরা বইয়ের সোর্স গুলো আপনার সিলেবাসেই দেওয়া আছে, আপনারা কি পাননি? অনেকেই পাননি যে কি বই পড়বেন। আমি কি গ্রুপে শেয়ার করে দেবো? আমি গ্রুপে শেয়ার করে দেবো রিকমেন্ডেড বই, তারপরে টেক্সট বুক এবং স্যার আপনার রেফারেন্স বুক গুলো। সমস্যা নেই, আপনারা শুধু কালেক্ট করবেন, কালেক্ট করে পড়াশোনা করবেন। যত রকম অ্যাসিস্ট লাগে আমি আপনাদেরকে দিব, ঠিক আছে? এখন এই যে আমরা এতগুলো কথা বললাম যে আমার ইন্ডিভিজুয়াল প্রাইভেসি, আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ রাইট আছে, এই জিনিসগুলোকে কে দিবে, কে করবে, তাই না? আমি বললাম যে আমার বাসা বাড়ির যে
ট্যানজিবল অ্যাসেট আছে, এটা দেওয়ার জন্য পুলিশ বাহিনী আছে, তাই না? তারা আমাদেরকে এই নিরাপত্তাটা দিবে। বাট আমার যে ডিজিটাল যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, সেটার কে দিবে? এটার জন্য সাইবার ল আছে, ঠিক আছে? তাহলে আমরা হোয়াট ইজ সাইবার ল, এটা আমরা একটু জেনে নিই। সাইবার ল, ইট ইজ অলসো নোন অ্যাজ ইন্টারনেট ল or digital laws, are laws that govern the use of the internet and other digital technologies. These laws address a wide range of issues, including intellectual property, privacy, cybercrime, and liability for online activities. তো কথাগুলো আমরা সবাই বুঝতেছি, কমন কথা, যে ইনক্লুডিং ইন্টেলেকচুয়াল প্রপার্টি, তারপরে আমার প্রাইভেসি, সাইবার ক্রাইম এবং আমার লায়াবিলিটি অন অনলাইন অ্যাক্টিভিটিস। অনলাইন অ্যাক্টিভিটিস, আমি অনলাইনে কিন্তু সবসময় মেসেঞ্জারে ঢুকতেছি, আমার ফেসবুকে ঢুকতেছি, লাইক কমেন্টস করতেছি, শেয়ার করতেছি, তাই না? এই জিনিসগুলো তো আমার অনলাইন অ্যাক্টিভিটিস। তো সাইবার লস ভ্যারি ফ্রম কান্ট্রি টু কান্ট্রি, কান্ট্রি টু কান্ট্রি সাইবার ল কি করে ভ্যারি করে। বাট মোস্ট কান্ট্রিজ হ্যাভ লস দ্যাট অ্যাড্রেস ইস্যুস সাচ অ্যাজ হ্যাকিং, আইডেন্টিটি থেফট অ্যান্ড অনলাইন ফ্রড। মানে বাট মোস্ট কান্ট্রিজ হ্যাভ লস, মানে আপনার যখন হ্যাকিং করবে, আইডেন্টিফাই থেফট, মানে আমার কোনো কি বলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি করে নিল, বা অনলাইনে কেউ ফ্রড করলো, সেগুলোর জন্য কিন্তু কমন একটা ল আছে। সেই ল গুলো আমরা দেখি। দেয়ার আর সেভারাল কিজ সাইবার ল, অনেকগুলো ল আছে। এটা আমি বলে দিলাম যে প্রত্যেকটা কান্ট্রিতে, আমাদের বাংলাদেশেও আছে। আমাদের বাংলাদেশে আপনার ডিজিটাল অ্যাক্ট আছে 2023, তাই না? এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কোনো সেকশন বাদ দিতে বলতেছে, এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, যাক আমি ওদিকে আর না যাই। তো আমাদের আছে আর কি ডিজিটাল অ্যাক্ট 2023। তো সাইবার ল গুলো দেখি আমরা কি, দ্য কম্পিউটার ফ্রড অ্যান্ড অ্যাবিউসেস অ্যাক্ট, দ্য ইলেকট্রনিক কমিউনিকেশন প্রাইভেসি অ্যাক্ট। নামগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবেন। এই যে আমরা কিছুক্ষণ আগে ক্লাসের প্রথমে যে আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো দেখে আসলাম, এখান থেকেই একটা লাইন তুলে দিয়ে বলে দেয় যদি এটা কি, এটা কি কোনো অ্যাক্ট না সফটওয়্যার না আদার কোনো লিঙ্ক, তাহলে আমরা বলতে পারবো, যদি আমরা ডেফিনেটলি জানি হ্যাঁ এই কয়েকটা জিনিস তো এটা একটা অ্যাক্ট, একটা সাইবার ল, তাই না? প্রত্যেকটা জিনিস আমরা ভালো করে পড়বো এবং আমরা মাথার মধ্যে রাখবো, এই জন্যই দেওয়া। আমি আপনাদেরকে পড়াচ্ছি পাস করার জন্য না, আপনাদেরকে কিভাবে পাস করতে পারবেন, কিভাবে পাস করবেন, আপনারা কিভাবে পড়তে হবে, সেই জিনিসটা কিন্তু আমার বেশি ফোকাসিং দেওয়া। আপনারা কি পড়ে পাস করবেন সেটা বলে দেওয়া, আপনারা কিভাবে পড়বেন, কিভাবে নিজেকে প্রিপেয়ার করবেন, সেই জিনিসগুলোই আমার মানে লেকচারের মধ্যে বেশি থাকবে। ম্যাটেরিয়ালস তো আমি দিয়ে দিব, সমস্যা নেই। ম্যাটেরিয়ালস তো আমি আপনাদেরকে পড়াই দিতে পারবো না, আপনার মাথার মধ্যে দিয়ে দিতে পারবো না, আপনাকে নিজেই এটাকে রপ্ত করে নিতে হবে। কিন্তু হাউ ইট ইউ প্রিপেয়ার্ড, কিভাবে আপনি নিজেকে প্রিপেয়ার করবেন, সেটা আমি আপনাকে বলে দিব বা বলে দিচ্ছি। আমার চেষ্টা সেটুকুই থাকবে। তাহলে আপনার দেখেন এখানে দেওয়া আছে দ্য হেলথ ইন্স্যুরেন্স পোর্টেবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট, দ্য চিলড্রেন্স অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট, দ্য জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন, দ্য পার্সোনাল ডাটা প্রোটেকশন বিল। এগুলো কিন্তু সবগুলো প্রাইভেসি ল অ্যাক্ট, প্রত্যেকটাই। তারপরে স্লাইডে যাই আমরা। হুম, এই যে লগুলার কথা বললাম না, সেগুলারই একটা ডেসক্রিপশন দেওয়া আছে প্রত্যেকটারই। তো আমি আর এটা পড়তেছি না, আপনারা পড়ে নিন। আমি বুঝাইতে পারছি? প্রত্যেকটা অ্যাক্টের যে একটা মানে ইন এ নাটশেল একটা ব্রাইফলি ডেসক্রিপশন দিয়ে দিছি প্রত্যেকটা অ্যাক্টের, আপনারা দেখে নিতে পারেন পরে। এটা পড়ার দরকার নেই, আপনারা দেখে নিন। হ্যাঁ, নেক্সট। হ্যাঁ, আবার দেখেন এখানে বলছি ডিফারেন্ট টাইপস অফ সাইবার ল। সাইবার ল আরো আছে, দেখেন আমি ওটা তো কয়েকটা কান্ট্রির, এখানে আরো আছে। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ সাইবার লস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, হিয়ার আর দ্য মেইন টাইপস অফ সাইবার ল। এখানেও কয়েকটা ল এর নাম দিছি যেগুলো ওখানে নেই। সাইবার ক্রাইম ল, সাইবার সিকিউরিটি ল, কপিরাইট অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল, ই কমার্স ল, ডিজিটাল সিগনেচার ল, ডোমেইন নেম ল, প্রাইভেসি ল, ফ্রিডম অফ এক্সপ্রেশন ল, কনজিউমার প্রোটেকশন লস। নেক্সট। তো আমার প্রথম 3টা ক্লাসে যে টপিকসটা ছিল সেটা হচ্ছে যে প্রথমে আমাদের
চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 আমি এটা ক্লাস 1 এন্ড 3 1 থেকে 3 নম্বর ক্লাসে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 আমি সাবজেক্টটা নিয়েছিলাম যে এই টপিকস গুলো আমরা পড়াবো। ঠিক আছে, এই টপিকস গুলো পড়াবো। তো আমরা এটা মোটামুটি পড়ছি। আমার লাস্টে একটা আছে যে সাইবার ল ব্রেক করলে যে কি ধরনের ইয়ে হয়, কি বলে আপনার পেনাল্টি হয়, তার একটা এক্সাম্পল দিছি। বার্কলেস ব্যাংক পিএলসি 2012 সালে একটা ক্রাইমের সাথে জড়াইছিল। সে কি করছিল, লিবর। এখানে আমি দেখেন যে লিবর কথাটা লিখছি, অনেকে জানেন লিবর কি? আমরা কি জানি লিবর কি? আমরা অনেকেই জানি। ইন্টারব্যাংক অফারিং রেট। হ্যাঁ, অফারিং রেট, তাই না? তাহলে এখানে কিন্তু স্লাইডে যারা নতুন আসছেন আমি আবার তাদের জন্য বলতেছি যে স্লাইডে কিছু কিছু এই কালারের ওয়ার্ডে কালারফুল দেখবেন এবং ওই কালারে কিছু একটা ডেসক্রিপশন দেওয়া আছে, তার মানে ওটার মিনিংটা। এমন না যে বলবেন যে স্যার আপনি এই কয়েকটা দিচ্ছেন কেন। আমি এটা ফর এক্সাম্পল দিয়ে দিছি যে কোনো একটা জিনিস যখন টপিকস, যখন কোনো একটা ডেফিনিশন, কোনো একটা প্রসেস, কোনো একটা সিস্টেম যখন আপনি পড়বেন, তখন ওখানে যে ওয়ার্ডগুলো আছে, কি ওয়ার্ডগুলো, সেই কি ওয়ার্ডের মিনিং গুলো আপনি জেনে নেবেন। কিভাবে জানবেন সেই জিনিসটাই শুধু আমি দেখাই দিছি। লিবর আপনারা জানেন, তাই না? দেখেন আপনারা জানেন, কিন্তু অনেকেই আমরা জানি না। কিন্তু কিভাবে পড়তে হবে সেটুকু আমি দেখাই দিলাম। যে লিবর বেঞ্চমার্ক যে ইন্টারেস্ট রেটটা ছিল, সেটা ওই ব্যাংক কি করছিল, 2012 সালে ম্যানুপুলেট করছিল। ম্যানুপুলেট করে সে অনেক রেভিনিউ করছিল। এটা ধরা পড়ছে এবং ফাইন হয়েছিল 160 মিলিয়ন। 160 মিলিয়ন ফাইন হয়েছিল। এগুলা আপনার অনেক ঘটনা দেওয়া আছে আপনার লর্ডেনের বইয়ে, এগুলা পাবেন অনেক ঘটনা। আমি একটা ঘটনা দিছি। তো এগুলাও আমরা জানবো আর কি। স্যার যে আপনার ক্লাস লেকচার এবং সংশ্লিষ্ট ডকুমেন্ট গুলো একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করলে আমার মনে হয় সুবিধা হয়, কারণ গুগল শেয়ার করা আছে, অলরেডি শেয়ার করা না, আছে। এটা আছে গুগল ক্লাসরুম, ওটা লিমিটেড, 250-র বেশি ওখানে ইয়ে করতে পারে না, আমি যেমন জয়েন করতে পারছি না। তো এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করলে মানে মনে হয় সবার জন্য সুবিধা হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, গতকালকে দিছি, আমি দিব, আপডেট দিয়ে দিব। তারপরে আপনাদের পার্সোনালি যদি কারো লাগে আমাকে অবশ্যই বলবেন। যদি গ্রুপের কেউ থাকেন হোয়াটসঅ্যাপে, একটু ওইগুলো একটু মানে রিপ্লাই দিলে নিচে নেমে আসবে, আমরা যারা পরে জয়েন করছি তারা দেখতে পারবে, একটু কাইন্ডলি কেউ দিলে ভালো হয়। আচ্ছা, দিয়ে দিবে। হ্যাঁ, এটাই লাস্ট স্লাইড ছিল। এটাই আমার যে টপিকস ছিল, যে টপিকস A1 আর A2, এই টপিকসটা যে ছিল, এই টপিকসে আমার 54 স্লাইড আছে। এই 54 স্লাইডের মধ্যে আমি কমপ্লিট করছি। তো এখন আপনাদেরকে আমি একটা টাস্ক দিব। সেই টাস্কটা হচ্ছে আপনারা এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাকেই কনভার্ট করবেন মাইক্রোসফট ওয়ার্ডে অথবা এক্সেলে। মানে একটা ম্যানুয়াল তৈরি করবেন আপনারা ইন্ডিভিজুয়ালি, ডিজিটালি। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? কি প্রেসার পড়ে যায়? প্রেসার পড়ে যায় রোজার মাসে? এটা ভালো। আপনি আমার 1 নম্বর, আমার স্লাইড যেখান থেকে শুরু হয়েছে পড়াটা, ওই স্লাইডের নাম্বারটা দিয়ে ওইখানে কি আছে সেটুকু লিখলেন, ওটার ডেসক্রিপশনটা আপনি লিখে দিলেন, লিখলেন, আপনার ডিজিটাল একটা নোট হয়ে গেল। এখন আমরা সবাই কি করি, আমরা সবাই চাই, কি বলে আপনার রেডিমেড জিনিস চাই, তাই না? রেডিমেড। এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন অনেকে অনেক রকম কোশ্চেন করছে, অ্যান্সার গুলো কিন্তু ওখানেই আছে। আমরা অবশ্য আমি জানি না যে পরে জয়েন করলে তো সে ঢুকতে পারে না, উপরে জিনিস দেখতে পারে না। যেদিন জয়েন করে তারপরের থেকে সে ইয়েগুলো কনভারসেশন গুলো দেখতে পারে। তারপরেও ঠিক আছে, অসুবিধা নেই। আপনারা চেষ্টা করবেন, যদি মনে হয় যে আমার কিন্তু যে স্লাইড গুলো আছে এই স্লাইড গুলো থেকেই আপনারা যে পড়বেন, প্রিপারেশন নেবেন, তা হবে না। আপনারা এটাকে আপনাদের একটা এলাবোরেট করে পড়বেন, একটা হ্যান্ড নোট তৈরি করে ফেলবেন স্লাইডের এগেইনস্টে। দেখবেন আপনাদের প্রিপারেশনটা আরো ভালো হবে। আপনারা অনেক এক্সপার্ট আমাদের থেকে, কারণ আপনারা অনেক এক্সপার্ট, আপনারা ডিজিটালি অনেক কিছু জানেন, আপনারা অনেক বলে এক্সপেরিয়েন্স আছে এই সমস্ত জিনিসগুলো নিয়ে। আপনারা পড়াশোনা করতেছেন, যেহেতু আসছেন, পড়তে হবে, পড়তে হবে। আপনারা পড়ার জন্য আসছেন, না হলে পয়সা দিয়ে আপনি আইসিএমবি তে অ্যাডমিশন নেননি শুধু শুধু মানে একটা সাইনবোর্ড লাগানোর জন্য যে আই এম স্টুডেন্ট অফ আইসিএমবি, তাই না? আপনাকে পড়তে হবে। আর যদি আপনি সিরিয়াস হন তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন। গাছাড়া ভাবে পড়লে, দায়সারা ভাবে পড়লে আপনার রেজাল্ট কিন্তু আসবে না। আপনাকে সেভাবেই প্রিপারেশন নিয়ে পড়তে হবে। যতই আপনার সমস্যা থাক, প্রতিদিন একটু করে সময় দেওয়ার চেষ্টা করবেন। আমি বলতেছি না যে আপনার শুধু আইসিটি সাবজেক্ট আছে, আরো অনেক সাবজেক্ট আছে আপনাকে পড়তে হয়, কিন্তু তারপরে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। মাথার মধ্যে একটু নিয়ে থাকবেন জিনিসগুলো কি, কয়টা স্লাইড পড়লাম, কোন স্লাইডে কি আছে, বা আমার টপিকস গুলো কি।
আমি কিন্তু স্লাইড গুলো তৈরি করছি আমার আইসিএমএবির যে সিলেবাসটা দেওয়া আছে সেই সিলেবাস থেকেই আমি কিন্তু সাজাইছি এই টপিকসটা 1 থেকে 3 ক্লাস। ঠিক আছে, তাহলে আমরা আরেকটু জিনিস দেখে নিই যে আমরা যখন কি বলে সিলেবাসটার ভিতরে যাব, সিলেবাসটাতে একটা ডিটেইল কন্টেন্টস আছে, সেই কন্টেন্টস এর 3 নম্বর কলামে বলা আছে লেভেল অফ স্টাডি রিকোয়ার্ড। এই কথাটা আমরা বুঝবো, এই কথাটার অর্থ কি। এখানে সংক্ষেপে কিছু বর্ণমালা দেওয়া আছে। কি দেওয়া আছে? আর, ইউ বা এপি। হুম, তাহলে আরতে কি হচ্ছে? আরতে আপনাকে রিমেম্বার মানে মনে রাখতে হবে। ইউতে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে হবে, মনে রাখতে হবে, এবং এপিতে অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাই করতে হবে আপনাকে ওই জিনিসগুলো ওনার যেগুলো চ্যাপ্টার। স্লাইডটা কি চলে গেছে? না, স্লাইড তো আর বলতেছি না, স্লাইড শেষ। 1 থেকে 3 নম্বর ক্লাসের স্লাইড ওখানেই লিমিটেড। ওটা আপনারা এখন দেখেন, দেখে আপনারা নিজের প্রিপারেশনটা ভালোভাবে নেন। তারপরে যদি কোনো কোশ্চিন থাকে ওখান থেকে আমাকে বলবেন। আর ওখানে শুধু আমি বলছি যে সোর্স গুলো দেওয়া আছে, আপনার সিলেবাসের যে টপিকস গুলো দেওয়া আছে সেগুলো নিয়ে কিছু কথাবার্তা বলছি, সাজাইছি। কিন্তু আপনাকে ডেসক্রিপটিভ পড়াশোনা কিন্তু টেক্সট বুক এবং ম্যানুয়াল থেকেই পড়তে হবে। আমি বুঝাতে পারলাম? তারপরে আসি আমরা যে পার্ট 2 তে, মানে টপিকস 2 তে আসি, A2 তে। এখানে বলছে যে এথিক্স এন্ড এথিক্যাল ইস্যুস ইন ইনফরমেশন সিস্টেম। তো এখানে বলছে যে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, এবং সিতে হচ্ছে ক্রিয়েট করতে হবে আপনাকে। ঠিক আছে, ক্রিয়েট করতে হবে, এথিক্স ক্রিয়েট করতে হবে। আমার মধ্যে এথিক্স নাই, সেই এথিক্সটা আমার বিল্ড আপ করতে হবে বা ক্রিয়েট করতে হবে। আন্ডারস্ট্যান্ডিং আমাকে বুঝতে হবে। ঠিক আছে, এটা মেমোরাইজ রাখার কোনো ইয়া না, টপিকস না। এথিক্স আমার কোন জিনিসটা ভালো, আমার বিবেকে যেটা বলে আমি ভালো জিনিসটাই করবো, খারাপ জিনিসটা আমি পরিত্যাগ করবো, এটাই হচ্ছে এথিক্স। এই জিনিসটা আমাকে কি করতে হবে? আন্ডারস্ট্যান্ড করতে হবে এবং আমার ক্রিয়েট করতে হবে। এথিক্স জিনিসগুলো আমার মধ্যে ক্রিয়েট করতে হবে। তো টপিকস A1 আর A2 আমাদের ছিল এই 54টা বা 55টা স্লাইডের মধ্যে ছিল। তো এখানে আমরা এই টপিকটা শেষ করি। তারপরের যে আছে টপিক সেটা হচ্ছে যে ট্রানজেকশন প্রসেসিং অ্যান্ড আইটি ইনফ্রাস্ট্রাকচার। এটা নিয়ে আমি একটু কথা বলি, যেহেতু এখন সময় আছে আমার। আমি কি একটু বলবো? জি স্যার। আমি একটু Yes, sir. বলি, যদিও আমি এটার স্লাইডটা তৈরি করিনি বা করতে পারিনি এখনো, কারণ আমি নিজে বুঝতে পারতেছি না, আমার গলার ভয়েস ইয়ে হয়ে গেছে। আমি নেক্সট ক্লাসে এটার স্লাইডটা তৈরি করে দিয়ে দিব, এইভাবে আপনারা ওখান থেকে পড়বেন। ঠিক আছে, তো আমি একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছি যে পরের যে টপিকস আছে সে বি ওয়ান টপিকস আছে ট্রানজেকশন প্রসেসিং এন্ড আইটি ইনফ্রাস্ট্রাকচার। তো এর মধ্যে যে সাবটপিক্স আছে, সাবটপিক্স এর মধ্যে প্রথমেই আছে ই কমার্স এবং এম কমার্স বা মোবাইল কমার্স, তাই তো? তো ই কমার্স বা ইলেকট্রনিক কমার্স আমরা সবাই জানি, ই কমার্স অনেক আগে থেকেই আসছে, কিন্তু মোবাইল কমার্সও আসছে, তাই না? তো দুইটাই আছে, মোবাইল কমার্স আর ই কমার্স। তো ই কমার্স জিনিসটা কি এটা আমাদেরকে একটু জানতে হবে। হোয়াট ইজ ই কমার্স? E-commerce হচ্ছে the process of buying and selling product or service over the internet by using electronic mode is called as e-commerce. তাহলে আমার ইন্টারনেটের মাধ্যমে যে জিনিস যে প্রোডাক্ট গুলো আমার কেনা বেচা হচ্ছে, যে বা অথবা সার্ভিস কেনা বেচা হচ্ছে, সেই প্রসেসটাকেই আমরা বলতেছি ই কমার্স। ঠিক আছে, তারপরে আসি মোবাইল কমার্সটা কি। তো ই কমার্সটা কিন্তু আমরা মোবাইল কমার্সের মানে মোবাইলের মাধ্যমেও সারতে পারি। আমি মোবাইলের মাধ্যমে একটা দারাজে একটা প্রোডাক্ট কিনবো, আমার পছন্দ হলো, আমি মোবাইলে অর্ডার দিয়ে দিলাম, তাহলে এটা কিন্তু মোবাইল কমার্স হয়ে গেল। আমি এই এই যে প্রসেসটা বা এই ট্রানজেকশনটা আমি মোবাইলের মাধ্যমে সম্পন্ন করলাম, বা আমি করলাম, ট্রানজেকশনটা করলাম মোবাইলের মাধ্যমে, তাহলে এটা হচ্ছে মোবাইল কমার্স। তাহলে ই কমার্স হচ্ছে ভাস্ট পর্যায়ে, মানে একদম এলাবোরেটলি ই কমার্স। আর মোবাইল কমার্স বি স্পেসিফিক অনলি ফর মোবাইলের মাধ্যমে যেই ট্রানজেকশন গুলো হচ্ছে সেটাকেই আমরা মোবাইল
কমার্স বলতেছি। তো ডেফিনিশনটা আছে দ্য প্রসেস অফ বাইং এন্ড সেলিং প্রোডাক্টস অর সার্ভিস ওভার দ্য ইন্টারনেট বাই ইউজিং ওয়্যারলেস হ্যান্ডহেল্ড ডিভাইসেস ইজ কল্ড এ কমার্স। তো এখানে মোবাইল বলেনি, এখানে মোবাইল না বলে বলছে যে ওয়্যারলেস হ্যান্ড হেল্ডেড ডিভাইস, হতে পারে ল্যাপটপ। ইট রেফার্স টু মোবাইল কমার্স. Mobile commerce implies the use of mobile devices for shopping activities and marketing business transactions anywhere they go. They can do this with just internet connectivity. Internet connectivity থাকলে যে কোনো জায়গা থেকে এই ট্রানজেকশন গুলো করা যাচ্ছে, তাহলে আমরা সেটাকে বলতেছি মোবাইল কমার্স। ঠিক আছে, তাহলে ইলেকট্রনিক বা ই কমার্স, মোবাইল কমার্স আমরা একটু পড়বো। তারপরে আসি আমরা ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম। ট্রানজেকশন প্রসেসিং সিস্টেমটা কি জিনিস আপনারা আমার কি বলে এটা দেখতে পাচ্ছেন না? আপনারা জাস্ট একটু মেমোরাইজ করে রাখেন, আমি এটা আবার স্লাইডে দিয়ে দিব তৈরি করে, আপনারা সেখানে পাবেন। আমরা শুধু একটু জিনিসগুলো জেনে নিই। হোয়াট ইজ এ ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম? A transaction processing system is a sophisticated information system that enables firms to manage real-time transaction. কি বললো? A transaction processing system is sophisticated information system. Transaction processing কিন্তু একটা information system that enables firms to manage real-time transaction. real-time transaction মানে যখনই আমার ট্রানজাকশনটা হবে তখনই জাস্ট এটাকে রেকর্ড করা বা তখনই এটা এন্ট্রি দেওয়া। It captures, process and store every transaction within an organization, ensuring data integrity and providing rapid responses. ঠিক আছে, তাহলে যখনই আমার ট্রানজাকশনটা হয়ে যাচ্ছে তাহলে কি করতেছে এই ট্রানজাকশন প্রসেসিং সিস্টেমটা? কি করতেছে? আমার সেই প্রসেসটাকে ক্যাপচার করতেছে, ডাটা স্টোর করতেছে এবং ট্রানজাকশনটা কি করতেছে? কমপ্লিট করতেছে একটা অর্গানাইজেশনের মধ্যে যে ট্রানজাকশন গুলো হচ্ছে। ঠিক আছে, টাইপস অফ ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, আমরা টাইপস গুলো দেখি। তার আগে আমরা দেখে নিই ট্রানজাকশন প্রসেসটা কিভাবে হচ্ছে। ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম ক্যাপচার, প্রসেস এন্ড স্টোর ট্রানজাকশন ডাটা ইন রিয়েল টাইম, এটা বললাম। ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম ক্যান হ্যান্ডেল ব্যাচ প্রসেসিং অর রিয়েল টাইম প্রসেসিং, অফারিং রিলায়েবিলিটি, এফিসিয়েন্সি। আচ্ছা যাক, এগুলা পড়ে দরকার নেই। টাইপস অফ ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম মানে টাইপস, there are very types of transaction processing: batch processing, real time processing। আচ্ছা, তারপরে আসি কম্পোনেন্ট অফ ট্রানজাকশন প্রসেসিং। সেই ট্রানজাকশন প্রসেসিং এর প্রসেসিং সিস্টেমের কম্পোনেন্ট গুলো কি? তো এখানে প্রথমে থাকতে হবে ইনপুট থাকতে হবে। একটা ট্রানজাকশন হতে গেলে প্রথমে একটা ইনপুট দিতে হবে আমার, তারপরে প্রসেসিং সিস্টেমটা থাকতে হবে, তারপরে স্টোরেজ থাকতে হবে, তারপরে আমার কি হবে? লাস্টলি আউটপুট থাকতে হবে। এগুলো হচ্ছে আমার ট্রানজাকশন প্রসেসিং সিস্টেমের। আমরা সরি, আমি একটু ম্যানুয়ালেতে গেলাম, সরি। ইলেকট্রনিক এন্ড মোবাইল কমার্সের মধ্যে আমরা একটা জিনিস দেখি যে ম্যানুয়ালে দেওয়া আছে, সেটা হচ্ছে টাইপস অফ ই কমার্স। আমরা এই জিনিসটা ওভারলোড করে গেলাম, যদিও আমি এটা তৈরি করব, স্লাইড তৈরি করে আপনাদেরকে দিব। There are many ways to classify electronic commerce transaction. One is by looking at the nature of the participants. The three major electronic commerce categories are business to consumer, sorry, sorry, business to consumer, business to business, consumer to consumer, three types of category আছে।
এখানে ই কমার্সের মধ্যে। তো এই জিনিসগুলো আমরা জানবো যখন বিজনেস টু কনজিউমার, বিজনেস থেকে কনজিউমারের কাছে যখন প্রোডাক্টটা সেল হয় বা প্রোডাক্ট যখন চলে আসে তখন সেটাকে আমরা বি টু সি বলতেছি। তারপরে আবার বলতেছি বি টু বি, যখন এক বিজনেস অর্গানাইজেশন থেকে আরেক বিজনেস অর্গানাইজেশন কোনো প্রোডাক্ট আর সার্ভিস ইয়ে করে, বাই অর সেল করে, তখন এটাকে আমরা বি টু বি বলতেছি, বি টু বি ই কমার্স। এবং অনেক সময় কনজিউমার টু কনজিউমার হয়, এক কনজিউমার আরেক কনজিউমারের কাছে সেল করে, তখন সেটা হচ্ছে সি টু সি কমার্স। এগুলো এলাবোরেটলি ম্যানুয়ালে দেওয়া আছে, আপনারা ম্যানুয়াল পেয়ে যাবেন, তো গ্রুপে দেওয়া আছে। আবার ওটা বলছি যে দেওয়ার জন্য যারা নতুন জয়েন করছে হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা যেন পায়। ট্রানজাকশন প্রসেসিং সিস্টেমটা বললাম। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম। এখন আমি আপনাদেরকে বলতেছি যে ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম আমার টপিকসে দেওয়া আছে, বাট সাব টপিকসে আমার কিছু জিনিস দেওয়া আছে যে যার বাইরেও আমাকে অনেক কিছু জানতে হবে। আমার প্রিপারেশনটা ভালোভাবে নেওয়ার জন্য আমার জানতে হবে, জানলে তো অসুবিধা নেই, ডিজিটালি অনেক কিছু আমরা জানবো। তো ট্রানজাকশন প্রসেসিং সিস্টেমের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা দেখি একটু। র্যাপিড রেসপন্স, রিলায়েবিলিটি, ইনফ্লেক্সিবিলিটি, কন্ট্রোল প্রসেসিং, রিয়েল টাইম প্রসেসিং, কনকারেন্সি কন্ট্রোল, হাই থ্রুপুট আউটপুট আছে। বেনিফিট অফ ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, আমরা বেনিফিট গুলো দেখে নিই। ইনক্রিজড এফিসিয়েন্সি অ্যান্ড প্রোডাক্টিভিটি, কি করতেছে? ইনক্রিজ এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি ইনক্রিজ করতেছে এবং প্রোডাক্টিভিটি ইনক্রিজ করে দিচ্ছে ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, এটার বেনিফিট। ইমপ্রুভড অ্যাকুরেসি অ্যান্ড রিডিউস এরর্স, অ্যাকুরেসিটা ইমপ্রুভ করতেছে এবং আমার এররের যে রেট আছে সেটাকে আমার রিডিউস করে দিচ্ছে ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম। আমার কস্ট সেভ করতেছে। ইমপ্রুভড রিলায়েবিলিটি, রিলায়েবল, আমি এই ট্রানজাকশন প্রসেসিং সিস্টেমের উপর আমি কি করতেছি, আমার রিলাইটা বাড়াই দিচ্ছি, আমার রিলাই আসছে, তাই না? তারপরে রিয়েল টাইম প্রসেসিং, যখনই প্রসেসটা হচ্ছে তখনই আমি এটা জানতে পারতেছি, ইনস্ট্যান্ট। অডিট ট্রেল এন্ড ডিউরেবিলিটি আছে। তারপরে ড্রব্যাকস অফ ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, আমার যেমন অ্যাডভান্টেজ আছে কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। সেটা কি? susceptibility of system failures, transaction processing system are vulnerable to system failures and downtime due to their reliance on intricate hardware and software infrastructure. Any malfunction or technical glitch can disrupt the entire transaction processing system, potentially resulting in the financial losses and operational setbacks. আমার ড্রব্যাকটা কি হচ্ছে, কোনো কারণে যদি আমার সিস্টেমটা ব্রেকডাউন হয়ে যায় বা একটা মাল ফাংশন করে, কোনো একটা জায়গায় যদি কোনো প্রবলেম হয়, তাহলে আমার কি হয়, আমার একটা ব্রেকডাউন হয়ে যায়, আমার সেখানে কিছু জিনিস ডাটা লস হতে পারে, তাই না? আমার কিছু জিনিস মানে ইনফরমেশন হারিয়ে যেতে পারে বা লস হতে পারে, এটা একটা আমার ড্রব্যাক। লিমিটেড স্কেলেবিলিটি এন্ড ফ্লেক্সিবিলিটি, ট্রেডিশনাল টিপিএস মে struggle to adapt to increasing transaction volume and complexity as business grow. Incorporating new transaction types or modifying existing process can be challenging and time consuming, limiting organizational agility and responsiveness to market change. বলতেছে লিমিটেড স্কেলেবিলিটি এন্ড ফ্লেক্সিবিলিটি, যে মার্কেট চেঞ্জের সাথে সে কি করতেছে, ট্রানজাকশন প্রসেস সিস্টেমটার একটা লিমিট আছে, সে যে তার সাথে ফ্লেক্সিবিলিটি হয়ে যে চেঞ্জ হয়ে যাবে, সেই জিনিসটাই এখানে বলতেছে। সিকিউরিটি ভালনারেবিলিটি, যে কোনো সিকিউরিটি পারপাসে যে কোনো আমার এখানে ঘটনা ঘটতে পারে, কারণ আমার একটা ডাটা স্টোরেজ থাকে, সেখানে আমার বিভিন্ন রকমের কোম্পানির ডাটাগুলো থাকে, ভালনারেবিলিটি হতে পারে, সিকিউরিটির সমস্যা হতে পারে। কস্ট এন্ড মেইনটেনেন্স চ্যালেঞ্জ, তো ট্রানজাকশন প্রসেস সিস্টেমটা যখন আমি ইমপ্লিমেন্ট করব আমার অর্গানাইজেশনে, ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, তার একটা কস্ট থাকবে এবং এটাকে আমার মেইনটেনেন্স করতে হবে, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। ল্যাক অফ স্ট্যান্ডার্ডাইজেশন এন্ড compatibility. TPS may lack standardization and be affected by hardware and software incompatibility. This can limit the seamless integration of TPS with existing system and processing
processes leading to operational inefficiency. কথাটার অর্থ দাঁড়াচ্ছে কম্প্যাটিবিলিটি। যখন আমার কি হবে, আমার কম্পিউটার সফটওয়্যার এবং হার্ডওয়্যার যখন ইনস্টলেশন হয়ে যাবে, তখন কি হবে, আমার বিজনেস গ্রোথের সাথে আমার অনেক কিছুই গ্রোথ হবে, তাই না? আমার এখন মোবাইলটা 3G আছে, এখন বাজারে 4G বা 4.5G আসতেছে, তাই না? তাহলে কি হয়ে গেল, আমার যে ফোনটা আছে, আমার ফোনটা এটা কি হয়ে গেল, একটা অবসলেট হয়ে গেল, সে বিভিন্ন জিনিসকে সাপোর্ট করতে পারতেছে না। আমরা জানি মোবাইলের যে সরি কম্পিউটারের যে আমার অপারেটিং সিস্টেমটা, এটা 2003-তে একরকম ছিল, তারপরে হয়ে গেল 2010, 2007-10 থেকে আসছে 13, এখন লেটেস্ট চলে আসতেছে। কিন্তু এগুলা ডে বাই ডে দেখা যাচ্ছে যে আমার যে আগের যে ভার্সনের একটা ল্যাপটপ ছিল, সেই ল্যাপটপে আমার এখন এটা এই সফটওয়্যারটা আমি ইনস্টল করতেছি, আমার এই অপারেটিং সিস্টেমটা কাজ করতেছে না। তো ট্রানজাকশন প্রসেসিং সিস্টেমে এই সমস্ত জিনিসগুলো ল্যাক অফ স্ট্যান্ডার্ডাইজেশন একটা বা কম্প্যাটিবিলিটি একটা ল্যাক থাকতে পারে। ইউজার ডিপেন্ডেন্সি অ্যান্ড ট্রেনিং, ইউজার যারা ইউজ করবে তাদের উপরে একটা ডিপেন্ডেন্সি আছে এবং তাদেরকে একটা ট্রেনিং দিতে হবে। থার্ড পার্টি ইন্টারফারেন্স অ্যান্ড সিকিউরিটি রিস্ক, আপনি যখন এই কাজগুলো করাবেন তখন ওখানে একটা থার্ড পার্টি থাকে, তাই না? থার্ড পার্টি থাকে। আমরা যে ইআরপি সফটওয়্যার গুলো নিয়ে আসতেছি, আমরা যে গুগল ড্রাইভে আমাদের ইনফরমেশন গুলো রাখতেছি, আমরা ভাড়া করে কিনে নিচ্ছি গুগল ড্রাইভে, আমরা স্টোরেজ কিনে নিই, তাই না? কিনে নিই, কিন্তু এটা কি আমার তৈরি করা? এটা গুগলের কাছ থেকে, থার্ড পার্টির কাছ থেকে কিনে নেওয়া। তো সেই ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে আমার ইনফরমেশন, তাই না? তো এটা একটা সিকিউরিটি রিস্ক থেকে যায়। এটাই বলতেছে থার্ড পার্টি ইন্টারফারেন্স, মানে তৃতীয় পক্ষ এখানে ঢুকতেছে এবং আমার একটা সিকিউরিটি রিস্ক থাকতেছে। এই জিনিসগুলো হচ্ছে আমার ডিসঅ্যাডভান্টেজ। তো একটা এক্সাম্পল দিই আমি, এক্সাম্পল আছে যে ব্যাংকিং এটিএম, আমরা সবাই এখন ব্যাংকের যে এটিএম কার্ড আছে, আমরা এটিএম কার্ডটা ব্যবহার করি, এটিএম টেলার মেশিনে ঢুকে আমরা টাকা উইথড্র করি। এখন টাকা শুধু তোলা যায় না, টাকা ডিপোজিটও করা যায় এটিএম মেশিনে, তাই না? তো ব্যাংকে যেতে হয় না, লাইন ধরতে হয় না, বা একটা নির্দিষ্ট টাইমে যাইতে হয় যে ব্যাংকিং আওয়ার আমার 10টা থেকে 4টা এর মধ্যে ঢুকতে পারলে আমি টাকাটা ডিপোজিট করতে পারবো। কিন্তু এখন এনি টাইম এনি হয়, যে কোনো জায়গায় গিয়ে আমি টাকাটা ডিপোজিট করতে পারি। Automated teller machine are responsible for handling various bank transactions, including cash withdrawal and balance inquiry, utilizing a transaction processing system. এই যে ব্যাংকিং সিস্টেমটা বা এটিএম সিস্টেমটা, এ কি করতেছে, একটা ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম সে ইউজ করতেছে। And ATM verifies the user's identity, retrieve account information, update and the balance and the dispenses cash all in real time. This seamless process ensures efficient and secure banking transaction for customers. এটাই বলছে যে আমি যখন এটিএম এ কার্ড নিয়ে এটিএম অটোমেটেড টেলার মেশিনে ঢুকলাম, বুথের মধ্যে ঢুকলাম, ঢুকে আমি আমার কার্ডটা দিলাম, আমার একটা পাসওয়ার্ড চাইলো, আমার পাসওয়ার্ডটা দিলাম, পার্সোনাল আইডেন্টিটি যেটা আর কি দিল। তো ব্যাংক কি করলো, তখন ব্যাংকে কিন্তু এটা অটোমেটেড, কেউ বসে নেই ওখানে, কোনো ফিজিক্যালি যেটা হয় কেউ বসে নেই। সে কি করলো, আমার অ্যাকাউন্টের সবকিছু সে তথ্য নিয়ে নিল। আমি এখন 50,000 টাকা তুলবো, আমার লিমিট 50,000, আমার 50,000 টাকা নেই অ্যাকাউন্টে, আমি কি তুলতে পারবো? সে বলে দিবে যে আমার ব্যালেন্স ইনসাফিসিয়েন্ট, আমার 50,000 নাই, আমি তুলতে পারবো না। তার মানে আমার কার্ডটা মানে ইয়ে হয়ে যাবে, বাউন্স হয়ে আসবে। তো এই যে ইনস্ট্যান্ট রিয়েল টাইম ট্রানজাকশন, এটাই বলে যে রিয়েল টাইম ট্রানজাকশন যখনই আপনি দিচ্ছেন তখনই আপনি সেটার ফিডব্যাক পেয়ে যাচ্ছেন, আপনি ব্যালেন্স চেক করতে পারতেছেন। স্টক এক্সচেঞ্জ, complex transaction processing system are integral to the function of stock exchange, like the ঢাকা মানে ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে, তারপরে চিটাগাং স্টক এক্সচেঞ্জ আছে। এগুলাতে কি হয়, ইনস্ট্যান্ট আমরা যারা শেয়ারের সাথে রিলেটেড শেয়ার বিজনেস করে তারা দেখে যে যখন আমার চলে আর কি, শেয়ার কেনা বেচা হয়, তখন সবাই বসে থাকে, একদম মনিটরে চোখ লাগে, যার যেটাতে কনসেন্ট্রেশন থাকে, যে আমার অমুক কোম্পানির শেয়ারটা আমার এত পয়সা বা এত টাকায় উঠলে আমি ছেড়ে দিব, সেল করব বা আমি বাই করব, ঠিক বসে থাকে। তার মানে কি, ওটা ইনস্ট্যান্ট আপ ডাউন করতেছে, তাই না? প্রাইসটা আপ ডাউন করতেছে, বাড়লে অনেকেই বলতেছে বাড়লে ছেড়ে দিব, অনেকে বলতেছে কমলে কিনবো, তাই না? এরকম। তো ওটা কি করতেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ কি করতেছে, এই ট্রানজাকশন প্রসেসিং সিস্টেমটা ইউজ করে এই জিনিসটা করতেছে, যেটা থেকে আমরা ইনফরমেশন গুলো পাচ্ছি। তারপরে এখানে আরেকটা এক্সাম্পল আছে এয়ারলাইন রিজার্ভেশন সিস্টেম, যে এয়ারলাইন রিজার্ভেশন এখন বিভিন্ন আমাদের বাসের মধ্যে আছে, যেমন বিভিন্ন ব্র্যান্ডেড যে পরিবহন সেক্টরটা আছে, সেখানে অনেকেই কি করে, অনলাইনে টিকিট কেনাবেচা করে। আমি এখন যাব, আমার যাত্রাবাড়ি বা আমার মহাখালী বা আমার গাবতলীতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, টিকিট করার জন্য যাবো তো আমি মনে করেন আজ থেকে 10 দিন বা 5 দিন পরে, কিন্তু টিকিটটা আমাকে আগেই করে রাখতে হয়, কিন্তু আমার দরকার নেই যাওয়ার,
আমরা আগে গেছি যখন এই সমস্ত সিস্টেম গুলো ছিল না, আমরা একদিন গেছি টিকিট বুক দেওয়ার জন্য বা টিকিট কাটার জন্য, আবার যেদিন আমরা ট্রাভেল করছি সেই দিন গেছি, তাই না? কিন্তু এখন আপনি ঘরে বসেই কি করতে পারতেছেন, আপনি দেখতে পারতেছেন কোন কোন পরিবহন সেক্টরে আপনি আপনার জার্নিটা করবেন, সেখানে আপনি দেখতেছেন আপনার টিকিট আছে কিনা, আপনার চয়েস হলো না, আপনি নিলেন না, বা পরে টিপে গেলেন, বা যাই হোক হোয়াটসঅ্যাপে আপনি ইনস্ট্যান্ট সেই জিনিসগুলো জানতে পারতেছেন। এটাই হচ্ছে ট্রানজাকশন প্রসেসিং সিস্টেমের একটা পার্ট। আইটি ইনফ্রাস্ট্রাকচার কথাটা আছে, আইটি ইনফ্রাস্ট্রাকচারটা কি? ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম আমরা পড়লাম, তাই না? আইটি ইনফ্রাস্ট্রাকচার, এখানে বি আইটি ইনফ্রাস্ট্রাকচার বলা আছে। আইটি ইনফ্রাস্ট্রাকচার, হোয়াট ইজ আইটি ইনফ্রাস্ট্রাকচার? আইটি ইনফ্রাস্ট্রাকচার অলসো কল্ড টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার, অলসো কল্ড টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার। আইটি মানে ইনফরমেশন টেকনোলজি, এটার একটা ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার কি জিনিস? অবকাঠামো, বাংলা যেটাকে বলে অবকাঠামো, তাই না? Is what enables a company to build and run the application that underpin its business. It includes computer network, workplaces, data platform, and its capabilities. Traditional infrastructure primarily concern hardware, data center, and servers that are manually configured, managed, and maintained. With modern cloud infrastructure, ম্যানুয়ালি আগে ট্রেডিশনালি কি করা হতো, এটা ম্যানুয়ালি ম্যানেজ করা হতো, তাই না? কি থাকতো, আমার হার্ডওয়্যার থাকতো, ডাটা সেন্টার থাকতো, এবং একটা সার্ভার থাকতো, আমি এটাকে ম্যানুয়ালি ম্যানেজ করতে পারতাম। ইন মডার্ন টেকনোলজিতে কি আসছে, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার আসছে। ক্লাউড, আমরা জানি যে ক্লাউড অনেকেই, এই যে একটু আগে বললাম গুগলে দেখা গেল যে আমার ইমেইলে গুগল কি করে, আমাকে 15 জিবি পর্যন্ত ফ্রি দেয়, আমি 15 জিবি পর্যন্ত ফ্রি আমার ইনফরমেশন এখানে স্টোর করতে পারবো। তারপরে কিন্তু আর পারবো না, সে আমাকে ইনফর্ম করবে। তাহলে কি করতে হবে আমাকে বলেন? আমাকে গুগলে স্টোর কিনতে হবে। সে কি দিবে? সে ওই যে ক্লাউড ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের আন্ডারে সে আমাকে ওখান থেকে একটা স্টোরেজ দিবে, যে আমি গুগল ড্রাইভে যে আমার 15 জিবির উপরে যদি ডাটা স্টোর করতে হয়, তাহলে সেটা সে আমাকে ভাড়া দিবে। যেমন আমরা গোডাউন ভাড়া নেই, ওয়্যার হাউস বা ঘর ভাড়া নেই, সেরকম ভাড়া দিবে। এবং এটা আমাকে মান্থলি পেমেন্ট করতে হয়, ডলারে পেমেন্ট করতে হয়। যারা আমরা বিজনেসের সাথে এগুলোর সাথে জড়িত তারা অনেকেই জানি। উইথ মডার্ন ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার অ্যাপ্লিকেশন অ্যান্ড ডাটা আর অ্যাক্সেসিবল ফ্রম এনিহোয়ার, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। দাস ইট ইনক্লুডস এ মিক্স অফ ক্লাউড এনভায়রনমেন্টস অন premise data center and is computing devices all connected by enterprise networks. বলতেছে এটা একটা মিক্স সিস্টেম, যে আমার ক্লাউড এনভায়রনমেন্টেও আছে এবং আমার প্রিমিজের মধ্যে যে ডাটা সেন্টারটা আছে সেখানেও আছে। This flexibility requires a dynamic infrastructure engineering discipline that integrated innovation, automation, and optimization. কিছু চ্যালেঞ্জ আছে, যে আইটি ইনফ্রাস্ট্রাকচার এটাকে যখন আমি ম্যানেজ করব, এটার মধ্যে কিছু চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জেস, এই যে চ্যালেঞ্জেস অফ ম্যানেজিং আইটি, তারপরে টপিকসটাই আছে এখানে। তারপরে হার্ডওয়্যার সফটওয়্যার নিয়ে তো কথা বলছি, বা আমরা আরো বলবো। তো কমন চ্যালেঞ্জেস আছে, সেটা হচ্ছে যে the management of IT infrastructure have become formidable challenges for organization across the globe. The seamless operation of an organization's IT system is the backbone of its success in the digital age.
The seamless operation of an organization's IT system is the backbone of its success in the digital age বললাম। However, this path is fraught with complexities and hurdles that demand a strategic approach. In this exploration of the challenges faced in managing IT infrastructure, we delve into the intricate web of issue that IT managers and professionals confront daily. তো চ্যালেঞ্জেস গুলো কি, সাইবার সিকিউরিটি কনসার্ন একটা আছে। সাইবার সিকিউরিটি, আমরা সাইবার সিকিউরিটি এর আগে পড়ে আসলাম, সাইবার সিকিউরিটির জন্য অনেক ল তৈরি করছে, আমরা ল গুলো পড়ে আসছি, আরো পড়বো। তারপরে সফটওয়্যার ডেভেলপমেন্ট কমপ্লেক্সিটি, যে আইটি ইনফ্রাস্ট্রাকচারের যে আমার আইটি থাকলে হবে না, এর মধ্যে যে একটা ইনফ্রাস্ট্রাকচারের যে হার্ডওয়্যারের মধ্যে আমার সফটওয়্যার দিতে হবে, সফটওয়্যার যদি আমার যদি কমপ্লিট মানে কি বলে আপনার সফটওয়্যারের সাথে যে আমার বিজনেসের সাথে অ্যালাইন করতে হবে, এই জিনিসগুলো আমরা আগে পড়ে আসছি কিভাবে করতে হয়। বিজনেসের সাথে সফটওয়্যার বা আইটি টেকনোলজি বা সিস্টেম এবং ইনফরমেশন সিস্টেম কিভাবে অ্যালাইন করতে হয়, এগুলো আমরা পড়ে আসছি। যখন আমরা অ্যাপ্লিকেশন করব তখন আমরা এগুলোতে দেখব। স্কেলেবিলিটি ইজ এ ক্রিটিক্যাল aspect of IT information infrastructure management. Organization need to anticipate and accommodate a growth while maintaining system performance and reliability. Failing to scale efficiently can lead to downtime and disruption. স্কেলেবিলিটি মানে কি, আমার স্কেলটাকে বাড়াতে হবে। আমার যত যে ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, মানে টেকনোলজি ডে বাই ডে কি টেকনোলজি আপডেটেড হচ্ছে, তাই না? তো এখন দেখা যাচ্ছে যে আমি একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি, ইনফ্রাস্ট্রাকচার আমার আছে, সেটাকে আমার বলছি যে এটাকে আমার বিজনেসের সাথে, বিজনেস গ্রোথের সাথে অ্যালাইন করতে হবে, স্কেল করতে হবে। আমার বিজনেস যতটুকু করতেছে আমার সেই সিস্টেমটাকেও আমার গ্রো করতে হবে, এটা একটা চ্যালেঞ্জ। ইনএফিসিয়েন্ট ডাটা ম্যানেজমেন্ট, আপনি সবকিছু ঠিকঠাক করলেন, আপনার এমআইএস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম যে একটা ডিপার্টমেন্ট আছে, সেটা আপনার কি হলো, আপনার খুব উইক হয়ে গেল, তারা খুব ভালোভাবে এফিসিয়েন্টলি সে কাজটা করতে পারতেছে না, তাহলে এটাও একটা চ্যালেঞ্জ। কারণ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম যে ডিপার্টমেন্ট আছে, তারা এই জিনিসগুলো করবে। তারপরে ক্লাউড কম্পিউটিং ইন্টিগ্রেশন, কম্পিউটিং, এই যে ক্লাউডের মধ্যে যে আপনি ডাটাগুলো রাখছেন, এগুলাকে যে কম্পিউটিংটা করবেন, এটার যে ইন্টিগ্রেশনটা, মেনি অর্গানাইজেশন অপশন ফর ক্লাউড কম্পিউটিং টু গেইন কস্ট ইফেক্টিভ অ্যান্ড স্কেলেবল রিসোর্সেস। However, seamless integrity cloud solutions with existing infrastructure can be a complex undertaking requiring careful planning and execution. এই যে ক্লাউডের মধ্যে যে আমি রাখতেছি, এটা কি আমাকে কম্পিউট করতে হবে, আমি যে ওখানে কস্টটা দিব বা আমি যে ওখানে কতটুকু ভাড়া নিছি বা কত দিনের জন্য কতটুকু আমি স্টোর করতেছি, এই জিনিসগুলো সবগুলো কি হবে, একটা কমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতেছে, তাই না? ক্লাউডের মধ্যে থাকতেছে, এটাই বলছে যে ক্লাউড কম্পিউটিং একটা ইন্টিগ্রেশন, এটা আমার একটা চ্যালেঞ্জ আর কি। আমি ম্যানেজ করতেছি, প্রত্যেকটা অর্গানাইজেশন ম্যানেজ করেই কিন্তু করতেছে, কিন্তু এটাও একটা চ্যালেঞ্জ যে এই জিনিসগুলো আপনাকে করতে হবে। চ্যালেঞ্জ মানে ড্রব্যাক না, চ্যালেঞ্জ মানে এই জিনিসগুলো আপনাকে ওভারকাম করতে হবে, জিনিসগুলোকে আপনার যে অবস্টাকেল গুলো আসবে সেগুলোকে আপনার রেমেডি মানে সেগুলোর এগেনস্টে আপনাকে কারেক্টিভ অ্যাকশন নিয়ে সেগুলোকে সাস্টেইন করতে হবে, আপনার বিজনেসটা ডে বাই ডে গ্রো করতে হবে, এটাই একটা আমাদের লক্ষ্য। তারপরে আসেন অটোমেশন। Automation plays a vital role in streamlining IT operations and reducing human error. তো অটোমেশন কথাটা আমরা জানি যে অটোমেশন কি, অটোমেশন যেটা অটোমেটিক হয়ে যায় হিউম্যান ইন্টারফেরেন্স ছাড়া, যে কোনো মানুষজন নাই কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে অটোমেটিক, সেটি হচ্ছে অটোমেশনে হয়ে যাচ্ছে। যেমন এখন আমরা কোন অফিস টাইমে, নির্দিষ্ট টাইমে আমরা অফিসে যাই, তাই না? যাই, আমাদের কি করতে হয়, যাদের অনেকেরা আমরা করি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকি, কেউ কার্ড পাঞ্চ করে ঢুকি, তাই না? কার্ড পাঞ্চ করে ঢুকি। এখন দেখা যাচ্ছে যে কোনো অর্গানাইজেশনের পলিসি আছে যে 3 দিন যদি সে লেট করে তার 1 দিনের স্যালারি ডিডাক্ট করবে। তো এটা কিন্তু কাউকে করতে হবে না, তাই না? আমি কার্ড পাঞ্চ করছি, আমার 9টায় এন্ট্রি, আমি 9টার আগেই যদি এন্ট্রি হই ডাজেন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই। কিন্তু 9টার পরে যদি আমি 1 মাসে 3 বারের বেশি 9টার পরে ইন করি, এটা কিন্তু অটোমেটিক আমার 1 দিনের স্যালারি ডিডাক্ট হয়ে যাবে। ওয়ান কাইন্ড অফ অটোমেশন, এটা কাউকে করতে হবে না, কাগজ কলমে করতে হবে না, সে নিজেই আমার স্যালারি কাউন্ট করে 3 দিন আমি লেট করছি বা 4 দিন করছি, সে আমার স্যালারিটা কেটে নিবে। জাস্ট এগুলো একটা এক্সাম্পল। তারপরে বেস্ট প্র্যাকটিসেস ইন আইটি ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট। আপনার আইটি ইনফ্রাস্ট্রাকচারটাকে ম্যানেজ করতে গেলে যে প্র্যাকটিস আছে সেগুলো নিয়ে আমরা পড়বো।
তো এইটা নিয়ে আমরা আগামী ফ্রাইডেতে আমরা যে লেকচার গুলো দিব, আমি স্লাইড তৈরি করে ফেলবো ইনশাল্লাহ। আমরা আপনার সাথে শেয়ার করবো, আপনাদের সাথে শেয়ার করে আমরা আরো এই জিনিসগুলো সম্পর্কে ডিটেলস জানবো। তো আপনারা পড়াশোনা করেন, পড়াশোনা করতে গিয়ে আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে নক দেন, আমার নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? আর কিভাবে পড়বেন আমি সবসময় বলতেছি, আপনারা কিভাবে স্যার পড়বেন আমাদের 4টা থেকে আবার একটা ক্লাস আছে স্যার। হ্যাঁ হ্যাঁ আমি শেষ করছি, ঠিক আছে? তো আপনারা এটা নিয়ে একটু পড়াশোনা করেন, একটু পড়াশোনা করেন, তাহলেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, আজকে থ্যাংক ইউ। শেষ করছি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম।